হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যাগেইন। একটা উইয়ার্ড প্রশ্ন করি, আপনাদের মধ্যে হিন্দি বোঝেন কতজন? হিন্দিতে কথা বলতে পারেন কতজন? এই সংখ্যাটা কিন্তু একেবারে কম হবে না। এবার আরেকটা কঠিন প্রশ্ন করি, জীবনে কতদিন হিন্দি শেখার ক্লাস করেছেন? উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে ধরে নিতে হবে আপনি খুবই ইউনিক একজন পার্সন। কারণ আমরা জানি আমাদের বাংলাদেশে অ্যাটলিস্ট বেশিরভাগ মানুষই হিন্দি জীবনে কখনো ক্লাস করেন। এবার একটা আনকমফোর্টেবল কোয়েশ্চেন করি, জীবনে ইংলিশ ক্লাস করেছেন কত বছর? যারা এইচএসসি পাস করেছেন তারা জীবনে মিনিমাম 12 বছর ইংলিশ পড়েছেন। কিন্তু আপনাদের মধ্যে কতজন হিন্দির মতো ভালো ইংলিশ বোঝেন? বা যারাও হিন্দির চেয়ে ইংলিশ ভালো বোঝেন বা ভালো বলতে পারেন, চিন্তা করে দেখুন, একটা ভাষার উপর জীবনে আপনি একদিনও ক্লাস করেননি, সেটা আপনি কতটুকু পারেন, বোঝেন। সেই তুলনায় আরেকটি ভাষায় জীবনের 12 বছর ক্লাস করার পরেও অনেকের মধ্যেই এখনো ইংলিশ নিয়ে ভয়, জড়তা কাজ করে। কিন্তু এর কারণটা কি ভেবে দেখেছেন? এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, আমাদের কারিকুলামে ইংলিশের স্পিকিং এবং লিসেনিং নিয়ে কোনো কাজ করা হয় না। আমরা শুধু কিছু কাঠখোট্টা গ্রামাটিক্যাল রুলস শিখি, কিছু প্যারাগ্রাফ, এসে মুখস্থ করে সেগুলো এক্সাম হলে গিয়ে বমি করি। তাই ইংলিশের সাথে আমাদের বন্ধুসুলভ সম্পর্কের বদলে একটা বিরূপ সম্পর্ক সৃষ্টি হয়। অন্যদিকে হিন্দি যেন আমাদের বন্ধু, কারণ ছোটবেলা থেকেই আমরা অনেকেই হিন্দি মুভি দেখে, গান শুনে অভ্যস্ত, যাতে করে হিন্দির সাথে আমাদের সম্পর্ক বেশ বন্ধুসুলভ। আইএলটিএস এক্সামে ভালো করতে হলে সম্পর্কের এই ডাইনামিকটা চেঞ্জ করতে হবে। না, আমি হিন্দিকে শত্রু বানাতে বলছি না, বলছি ইংলিশকে বন্ধু বানাতে। এটা কি করে সম্ভব? দেখুন, আলটিমেটলি আইএলটিএস একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এখানে ভালো করতে হলে আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে যতটুকু সম্ভব আয়ত্ত করতে হবে। আর এই আয়ত্ত করার প্রসেসটাকে ভয় না পেয়ে কিভাবে এনজয়েবল করা যায়, সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। অন্যান্য অনেক এক্সামের মতো আইএলটিএস এর কিন্তু বাঁধা ধরা কোনো সিলেবাস নেই। আপনাকে আপনার 4টা স্কিল, লিসেনিং, রিডিং, রাইটিং আর স্পিকিং নিয়ে কাজ করতে হবে। এজন্য শুধু আপনি যদি নিজেকে কেমব্রিজের বইয়ের প্র্যাকটিসের মধ্যে লিমিটেড রাখেন, তাহলে আপনি প্রসেসটাকে শুধু নিজের জন্যই কঠিন করবেন না, করবেন বোরিংও। অবশ্যই কেমব্রিজের বইয়ের প্র্যাকটিস অনেক ইম্পর্ট্যান্ট, ইট ইজ এ মাস্ট। কিন্তু এটা ছাড়াও আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার এন্টারটেইনমেন্টের মিডিয়াম বা বিনোদনের ভাষা হিসাবে ইংলিশকে বেছে নিতে হবে। আপনাকে লিসেনিং এ ভালো করতে হবে, শুধু কেমব্রিজে লিসেনিং টেস্ট প্র্যাকটিস না করে সাথে সাথে নিজের পছন্দ বা টেস্ট অনুযায়ী ইংলিশ মুভি, টিভি সিরিজ দেখুন। এতে আপনার লিসেনিং এর ডেভেলপমেন্ট হওয়া ছাড়াও নতুন ওয়ার্ড শেখায় আপনার ভোকাবুলারি এনরিচড হবে, যেটা আপনাকে বাকি 3 মডিউলেও হেল্প করবে। আর হ্যাঁ, এসব মুভি সিরিজ দেখে স্বাভাবিকভাবেই বোর্ড না হয়ে এন্টারটেইনড হবেন আপনি। আবার রিডিং এ ভালো করতে চান, বসে পড়ুন কোনো পছন্দের রাইটারের বা পছন্দের জনরার বই নিয়ে। সেটা হতে পারে কোনো নভেল, হতে পারে নন ফিকশন। স্মার্টফোনের যুগে আমরা অনেকেই হয়তো বই পড়ার অভ্যাস হারিয়ে ফেলেছি, কিন্তু বই কিন্তু এখন স্মার্টফোনেই পড়া সম্ভব। আর বই পড়তে ইচ্ছা না করলেও এমন কোনো টপিক বের করুন যেটা আপনার ইন্টারেস্টের সাথে যায়। সেটা হতে পারে বাংলাদেশ ক্রিকেট, হতে পারে ইউরোপিয়ান ফুটবল, হতে পারে সেলিব্রিটি লাইফস্টাইল, হতে পারে শোবিজ কালচার। যেটাই হোক না কেন, সেই বিষয়ের নিউজ পেপার আর্টিকেল খুঁজে বের করুন, এমন জিনিস পড়ুন যেটা পড়তে আপনার বোরিং লাগবে না, বরং ভালো লাগবে। এতে করে যেমন আপনার পড়ার একটা ইন্টারেস্ট গ্রো হবে, তেমনি সাবকনশাসলি আপনার ওভারঅল ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করবে। আর এই এন্টারটেইনিং পড়া বা মুভি সিরিজ দেখে বা শোনাতে আপনার শুধু রিডিং বা লিসেনিং স্কিলের ডেভেলপ হবে না, দেখবেন আস্তে আস্তে আপনার গ্রামাটিক্যাল স্ট্রাকচারের আন্ডারস্ট্যান্ডিং, প্রোনাউন্সিয়েশন, ভোকাবুলারি সবকিছুই ডেভেলপ হচ্ছে। আর এসব কাজ করে আপনার এমনটাও মনে হবে না যে একটা মুভি দেখে দিনের 2-3 ঘন্টা ভ্যালুয়েবল টাইম ওয়েস্ট করলাম, বরং বিনোদনের পাশাপাশি কিছু শিখতে পারার কারণে নিজের মধ্যে পাবেন অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন। ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করে
নোটিফিকেশন চালু করুন।